ধরুন রাত 2টো বাজে, এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ টায়ারে বিকট শব্দ হলো। অথবা হতে পারে ঘরের ভেতরের একটা পুরনো পানির পাইপ হঠাৎ ফেটে গিয়ে চারিদিকে পানি ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই সময়গুলোতে মানুষের সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া কি হয় বলুন তো? সাধারণত চারপাশের পরিস্থিতি দেখে একটা তীব্র অসহায়ত্ব কাজ করে। মানে সমস্যাটা চোখের সামনেই আছে, কি করতে হবে সেটাও হয়তো মস্তিষ্ক বুঝতে পারছে, কিন্তু সঠিক সরঞ্জামের অভাবে মানুষ ওই মুহূর্তে একেবারে স্থবির হয়ে পড়ে। রাইট, ওই স্থবিরতা বা অসহায়ত্বের অনুভূতিটা আসলে একটা মনস্তাত্ত্বিক ধাক্কা। মানুষ যখন বুঝতে পারে যে একটা বাল্ব বদলানো বা একটা পাইপের ভালভ টাইট করার মতো ছোট একটা কাজের জন্য তার কাছে ফিজিক্যাল টুল নেই, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর একটা ভয় তৈরি হয়। একদম। আর ঠিক বিপরীত দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। পকেটে হাত দিয়ে ছোট্ট একটা বস্তু বের করে এনে চোখের পলকে সেই সমস্যার সমাধান করে ফেলা। হ্যাঁ, এটা একটা দারুণ আত্মবিশ্বাসের ব্যাপার। ঠিক তাই, অসহায়ত্ব থেকে এক নিমেষে আত্মবিশ্বাসী হয়ে ওঠার এই যে অভাবনীয় রূপান্তর, আজকে আমাদের এই গভীর আলোচনার মূল কেন্দ্রবিন্দু সেটাই। কিভাবে খুব সহজে এবং কম বাজেটে একটি এভরিডে ক্যারি বা সংক্ষেপে ইডিসি স্টার্টার কিট তৈরি করে মানুষ যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারে, আমরা আজ সেটা নিয়েই বিশ্লেষণ করব। চমৎকার একটি বিষয়। আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল আবরার টুলস ইনফোতে প্রকাশিত 15+ ইউনিক টুলস এভরি ম্যান নিডস নামের একটি দারুণ আর্টিকেল। আমাদের মূল লক্ষ্য হল আধুনিক গ্যাজেটগুলো কিভাবে সাধারণ মানুষকে একজন প্রবলেম সলভারে পরিণত করতে পারে, তার পেছনের বিজ্ঞানটা খুঁজে বের করা। ইডিসি বা এভরিডে ক্যারির মূল দর্শনটাই হলো নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। একটা সময় ছিল যখন যে কোনো মেরামতের জন্য বিশাল ও ভারী একটা টুল বক্স টেনে নিয়ে যেতে হতো। সেই হাতুড়ি আর রেঞ্চের যুগ আর কি। একদম। কিন্তু আধুনিক মেটালার্জি এবং ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এখন সবকিছুর আকার ছোট হয়ে এসেছে। সবচেয়ে বড় চমক হলো এই ধরনের একটি কার্যকরী স্টার্টার কিট তৈরি করতে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। তাই নাকি? মানে সাধারণত তো ভালো গ্যাজেট মানে অনেক দাম। না, আসলে মাত্র 2 থেকে 5,000 টাকার মধ্যে দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য একটি কিট তৈরি করা সম্ভব। যারা এই বিষয়ে একেবারে নতুন, তাদের জন্য এটা খুবই দারুণ একটা খবর। ওয়াও! তো এই স্টার্টার কিটের একদম প্রাথমিক ভিত্তি হিসেবে দুটি টুলের কথা বলা যায়, যার প্রথমটি হলো একটা প্রিমিয়াম মাল্টি টুল। যেমন ধরুন লেডারম্যানের ওয়েভ প্লাস বা গার্বার ব্র্যান্ডের টুলগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আর ওই সাধারণ প্লায়ার্স নয়। রাইট, এগুলো হাতের তালুর সমান একটা মেটালের কাঠামোর ভেতরে মানে 17টির মতো আলাদা আলাদা টুল লুকিয়ে রাখে। এই মাল্টি টুলগুলোর পেছনের ইঞ্জিনিয়ারিংটা একটু গভীরভাবে চিন্তা করলে সত্যি অবাক হতে হয়। মাত্র 4 ইঞ্চি লম্বা একটা কাঠামোর ভেতরে নিডল নোজ প্লায়ার্স, তার কাটা টুল, একাধিক স্ক্রুড্রাইভার, কাঠ কাটার করাত, মেটাল ফাইল, এমনকি স্প্রিং অ্যাকশন কাঁচি সবকিছু নিখুঁতভাবে বসানো থাকে। অবিশ্বাস্য। আক্ষরিক অর্থে এটা যেন নিজের পকেটে আস্ত একটা ওয়ার্কশপ নিয়ে ঘোরার মতো। ঠিক বলেছেন। এর হাতলগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন প্লায়ার্স দিয়ে শক্ত কিছু ধরার সময় প্রচণ্ড চাপ বা টর্ক সহ্য করতে পারে, আবার পকেটে রাখার জন্য ওজনেও থাকে একেবারে হালকা। চশমার একটা ছোট স্ক্রু টাইট করা, শক্ত কোনো তার কাটা কিংবা আটকে থাকা কোনো ড্রয়ার খোলার মতো দৈনন্দিন কাজে এই মাল্টি টুল ফিজিক্যাল পৃথিবীর সাথে মানুষের যোগাযোগের ধরনটাই বদলে দেয়। একদম ঠিক। এর পাশাপাশি কিটের দ্বিতীয় অপরিহার্য উপাদানটি হলো একটি হাই লুমেন কম্প্যাক্ট ফ্ল্যাশ লাইট। এগুলো সাধারণ টর্চ লাইট নয়, বরং ট্যাকটিক্যাল ফ্ল্যাশ লাইট, যা 500 থেকে শুরু করে 1000-এরও বেশি লুমেন্স আলো তৈরি করতে পারে। আচ্ছা, এখানে একটু থামা যাক। বর্তমানে সবার পকেটেই তো একটা স্মার্টফোন থাকে, তাই না? এবং প্রতিটি স্মার্টফোনেই চমৎকার এলইডি লাইট দেওয়া থাকে। তাহলে আলাদা করে পকেটের জায়গা নষ্ট করে বা টাকা খরচ করে একটা ফ্ল্যাশ লাইট রাখার যৌক্তিকতা কোথায়? হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা মনে হতে পারে যতক্ষণ না সত্যিকারের কোনো জরুরি পরিস্থিতি সামনে আসে। মানে স্মার্টফোনের আলো কি যথেষ্ট নয়? আসলে স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট ডিজাইন করা হয়েছে মূলত ছবি তোলার জন্য।
এটি খুব কাছাকাছি জায়গায় ছড়ানো বা ফ্ল্যাট আলো তৈরি করে, কিন্তু একটি ডেডিকেটেড হাই লিউমেন ফ্ল্যাশলাইটে প্যারাবলিক রিফ্লেক্টর বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, এই লেন্স এলইডি থেকে বের হওয়া আলোকে একত্রিত করে একটা তীক্ষ্ণ এবং ফোকাসড বিম তৈরি করে, যা ঘুটঘুটে অন্ধকারেও কয়েকশো মিটার দূর পর্যন্ত পরিষ্কার দেখতে সাহায্য করে। তার মানে ব্যাপারটা হলো একটা সাধারণ টেবিল ল্যাম্পের আলো আর একটা লেজার পয়েন্টারের আলোর মধ্যকার পার্থক্যের মতো। বা দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকে তখন পথ চলার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। রাইট। আর বিপদের সময় স্মার্টফোন হলো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। একদম, ম্যাপ দেখা বা সাহায্য ডাকার জন্য এর ব্যাটারি বাঁচিয়ে রাখাটা সবচেয়ে জরুরি। গাড়ির ইঞ্জিন চেক করার জন্য ফোনের ব্যাটারি শেষ করাটা মারাত্মক ভুল হতে পারে। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমকে সুরক্ষিত রাখাটাই যে আসল কাজ, সেটা এখন পরিষ্কার। তাছাড়া এই ফ্ল্যাশলাইটগুলোতে স্ট্রোব মোড থাকে। এটি অত্যন্ত দ্রুত এবং তীব্রভাবে জ্বলতে ও নিভতে থাকে, যা কোনো আক্রমণকারীকে সাময়িকভাবে অন্ধ বা বিভ্রান্ত করে দিতে পারে। ও আচ্ছা, আবার দূর থেকে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য তো এটা দারুণ কাজ করবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ফ্ল্যাশলাইট তো সমস্যার জায়গাটা দেখতে সাহায্য করে, কিন্তু সমস্যাটা যদি কোনো ফিজিক্যাল বাধা হয়, ধরুন গাড়ির ভেতরে কেউ আটকে পড়ল, এমন কিছু টুল আছে যেগুলো দেখতে একদম সাধারণ কিন্তু এর ভেতরে অসাধারণ ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে। ট্যাকটিক্যাল পেনের কথাই ধরা যাক। হ্যাঁ, এটি ছদ্মবেশী ইঞ্জিনিয়ারিংয়ের একটা চমৎকার উদাহরণ। একটি ট্যাকটিক্যাল পেন সাধারণত এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম বা শক্ত স্টিল দিয়ে তৈরি হয়। মানে এটা দিয়ে তো সাধারণ কলমের মতো লেখাও যায়, তাই না? হ্যাঁ, লেখা যায় ঠিকই, কিন্তু এর পেছনের অংশে থাকে একটি টাংস্টেন কার্বাইড টিপ। টাংস্টেন কার্বাইড হলো পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থগুলোর মধ্যে একটি, যা কেবল হীরার চেয়ে সামান্য পিছিয়ে। এই শক্ত টিপটার মূল কাজ তো কাঁচ ভাঙা, কিন্তু শুধু কাঁচ ভাঙার জন্য এত বিশেষ একটা মেটেরিয়াল কেন লাগবে? মানে কেউ তো চাইলে একটা ভারী পাথর বা রেঞ্চ দিয়েও গাড়ির কাঁচ ভাঙতে পারে। এখানেই আসল ব্যাপারটা। গাড়ির জানালার কাঁচ সাধারণ কাঁচ নয়, এটি টেম্পার্ড গ্লাস। এই কাঁচকে হিট ট্রিটমেন্ট করা হয় যাতে এটি কোনো ভোঁতা বা ব্লান্ট ফোর্সের আঘাত সহ্য করতে পারে। আচ্ছা, কেউ যদি একটা বেসবল ব্যাট দিয়েও গাড়ির কাছে সজোরে আঘাত করে, ব্যাটটা হয়তো ছিটকে ফিরে আসবে, কিন্তু কাঁচ ভাঙবে না। তবে টেম্পার্ড গ্লাসের একটা দুর্বলতা আছে, সেটি হলো কনসেন্ট্রেটেড প্রেসার বা কেন্দ্রীভূত চাপ। মানে একটা নির্দিষ্ট বিন্দুতে চাপ দেওয়া। হ্যাঁ, টাংস্টেন কার্বাইডের ওই অতি সূক্ষ্ম টিপ দিয়ে যখন কাছে আঘাত করা হয়, তখন পুরো হাতের পেশির শক্তি একটা আলপিনের মাথার সমান জায়গায় কেন্দ্রীভূত হয়। ও, বুঝতে পারছি। ওই বিন্দুর উপর পড়া প্রচণ্ড চাপে কাচের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বা আণবিক গঠন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে এবং পুরো কাঁচটা ছোট ছোট নিরাপদ টুকরো হয়ে খসে পড়ে। ফলে দ্রুত গাড়ি থেকে বেরোয়া যায়। ওয়াও, ফিজিক্সকে কাজে লাগিয়ে কিভাবে একটা বড় বাধাকে দূর করা যায়, এটা তার একটা দারুণ উদাহরণ। আচ্ছা, ফিজিক্যাল বিপদের পাশাপাশি আধুনিক জীবনে তো কিছু অদৃশ্য বিপদও থাকে। হ্যাঁ, সাইবার ক্রাইমের মতো বিষয়গুলো। ঠিক, আর এখান থেকেই আসে RFID ব্লকিং মিনিমালিস্ট ওয়ালেটের প্রসঙ্গ। ডিজিটাল যুগে পকেট মারারা আর হাত ব্যবহার করে না, তারা রেডিও ফ্রিকোয়েন্সি বা RFID স্ক্যানার ব্যবহার করে। একদম। ভিড়ের মধ্যে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে কোনো স্পর্শ ছাড়াই মুহূর্তের মধ্যে তারা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নিতে পারে। এটা আসলে কিভাবে ঘটে? কন্ট্যাক্টলেস পেমেন্ট বা কার্ড পাঞ্চ না করে টাকা দেওয়ার প্রযুক্তির মূলে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা বিদ্যুৎ চুম্বকীয় ক্ষেত্র। কার্ডের ভেতরে খুব ছোট একটা অ্যান্টেনা থাকে। রাইট। যখন কার্ডটি কোনো পেমেন্ট টার্মিনাল বা চোরের স্ক্যানারের কাছাকাছি যায়, তখন স্ক্যানারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কার্ডের ভেতরে চিপটাকে চালু করার মতো শক্তি যোগায় এবং চিপটি ডেটা ট্রান্সমিট করে। তাহলে একটা মানিব্যাগ কিভাবে এই অদৃশ্য সিগন্যাল আদান প্রদানকে আটকায়? এটি ফ্যারাডে কেজ নামের একটি বৈজ্ঞানিক নীতি ব্যবহার করে কাজ করে। এই ওয়ালেটগুলোর ভেতরে তামা বা অ্যালুমিনিয়ামের মতো পরিবাহী ধাতুর তৈরি একটা সূক্ষ্ম জালের স্তর বা মেশ থাকে। আচ্ছা, মানে একটা মেটালিক শিল্ডের মতো। হ্যাঁ, যখন চোরের স্ক্যানার থেকে রেডিও ওয়েভ আসে, তখন ওই পরিবাহী স্তরটি সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে শোষণ করে নেয় এবং চারিদিকে ছড়িয়ে দেয়। ফলে সেই সিগন্যাল কোনোভাবেই ওয়ালেটের ভেতরে থাকা কার্ড পর্যন্ত পৌঁছাতে পারে না। ডেটা চুরি হবার কোনো সুযোগই থাকে না। তার মানে নিজের পকেটের ভেতরেই একটা পার্সোনাল ফোর্স ফিল্ড। কিন্তু এই বহুমুখী টুলগুলোর মধ্যে
সবচেয়ে চমকপ্রদ মেকানিজম সম্ভবত ইউনিভার্সাল সকেট রেঞ্চের। ওহ, এটা তো একটা মাস্টারপিস। দাবি করা হয় যে একটা মাত্র সকেট রেঞ্চ নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে 7 মিলিমিটার থেকে 19 মিলিমিটার পর্যন্ত যে কোনো আকার বা আকৃতির নাট বোল্ট খুলতে পারে। সাধারণ দৃষ্টিতে এটা তো কোনো জাদুর মতো মনে হয়। মানে একটা ভারী টুলবক্সের ভেতরে থাকা ভিন্ন ভিন্ন সাইজের এতগুলো সকেটের কাজ একটা ছোট রেঞ্জ কিভাবে করতে পারে? এর ভেতরের মেকানিজমটা জানলে এই ম্যাজিকের পেছনের বিজ্ঞানটা বোঝা যাবে। এই সকেটের ফাঁপা সিলিন্ডারের ভেতরে অনেকগুলো ছোট ছোট ষড়ভুজাকৃতির স্টিলের পিন খুব ঘনভাবে সাজানো থাকে। পিনগুলো কি ফিক্সড থাকে? না, মজার ব্যাপার হলো প্রতিটি পিন আলাদা আলাদা ছোট স্প্রিংয়ের উপর বসানো থাকে। অনেকটা স্প্রিংয়ের উপর বসানো পেরেক বা পিনের বিছানার মতো। একদম। যখন এই সকেটটিকে কোনো নাটের উপর, ধরুন একটা সাধারণ চারকোনা বা ষড়ভুজ নাটের উপর চাপ দেওয়া হয়, তখন নাটের যে অংশটা সমতল সেটার চাপে মাঝখানের পিনগুলো স্প্রিং সংকুচিত করে ভেতরের দিকে ঢুকে যায়। আচ্ছা। কিন্তু নাটের চারপাশে যে ফাঁকা জায়গা থাকে সেখানকার পিনগুলো বাইরের দিকেই থেকে যায় এবং নাটের চারপাশের আকারটাকে শক্তভাবে আটকে ধরে। তার মানে এটি তাৎক্ষণিকভাবে যে কোনো নাটের শেপের একটা কাস্টম ছাঁচ বা মোল্ড তৈরি করে নিচ্ছে। হ্যাঁ, আর যেহেতু এটি রিয়েল টাইমে ছাঁচ তৈরি করে, তাই এটি শুধু নতুনের মতো নিখুঁত নাটের ক্ষেত্রেই কাজ করে না। কোনো নাট যদি মরচে ধরে ক্ষয়ে যায়, বাঁকা হয়ে যায় বা গোল আকার ধারণ করে, এই পিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সেই আকৃতির সাথে ফিট হয়ে গিয়ে এমনভাবে আঁকড়ে ধরে যে খুব সহজেই সেটা ঘোরানো যায়। ওয়াও, বারবার আলাদা মাপের সকেট খোঁজার বিরক্তি একেবারে দূর হয়ে যায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রিলিয়ান্ট প্রয়োগ। ঠিক তাই। পকেটের সমাধানের পর মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সময় যেখানে কাটে, সেই যাতায়াত বা গাড়ির ক্ষেত্রে আসা যায়। গাড়ি সমস্যা মানেই তো অনেক সময় এবং অর্থের অপচয়। হ্যাঁ, মেকানিকের কাছে গেলেই তো বিশাল বিল। রাইট। স্মার্ট কার মেইনটেনেন্সের ক্ষেত্রে OBD2 স্মার্ট কার ডায়াগনস্টিক স্ক্যানার নামের একটি টুলের কথা না বললেই নয়। 1996 সালের পর থেকে তৈরি হওয়া প্রায় প্রতিটি গাড়ির ড্যাশবোর্ডের নিচে একটি নির্দিষ্ট পোর্ট থাকে, যাকে বলা হয় অনবোর্ড ডায়াগনস্টিক্স 2 বা OBD2 পোর্ট। এই পোর্টের কাজটা আসলে কি? আগে শুধুমাত্র মেকানিকদের কাছেই বিশাল বড় কম্পিউটার থাকতো, যা এই পোর্টে লাগিয়ে গাড়ির ভেতরের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যেত। কিন্তু এখন সেই প্রযুক্তিকে ছোট করে একটা ব্লুটুথ বা ওয়াইফাই ডঙ্গলে পরিণত করা হয়েছে, যা সরাসরি স্মার্টফোনের সাথে কানেক্ট হয়। এটি তো অনেকটা গাড়ির জন্য একটা ফিটনেস ট্র্যাকারের মতো। মানুষের শরীরে সমস্যা হলে স্মার্ট ওয়াচ যেমন হার্ট রেটের অসঙ্গতি জানিয়ে দেয়, তেমনি ড্যাশবোর্ডে যখন ওই ভীতিকর চেক ইঞ্জিন লাইট জ্বলে ওঠে, তখন অন্ধের মতো মেকানিকের কাছে না দৌড়ে স্মার্টফোনের স্ক্রিনেই দেখে নেওয়া যায় গাড়ির ইঞ্জিনের আসলে কি অবস্থা। এই ফিটনেস ট্র্যাকারের উপমাটা একদম নিখুঁত দিয়েছেন। এর অর্থনৈতিক দিকটা বিশ্লেষণ করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। অনেক সময় ইঞ্জিন লাইট জ্বলার কারণ হতে পারে খুব সামান্য কিছু। যেমন ধরুন হয়তো ফুয়েল বা তেলের ট্যাঙ্কের ক্যাপ ঠিকমতো লাগানো হয়নি, যার কারণে ছোট্ট একটা ভ্যাকিউম লিক হচ্ছে। এখন কেউ যদি এই ছোট সমস্যার জন্য গাড়ি নিয়ে কোনো অসৎ মেকানিকের কাছে যায়, তারা হয়তো বড় কোনো সেন্সর নষ্ট হওয়ার কথা বলে বিশাল একটা বিল ধরিয়ে দিতে পারে। আর স্ক্যানারটি ওই তথ্য গোপন রাখার সুযোগটাই নষ্ট করে দেয়, রাইট? একদম। এটি একদম নির্দিষ্ট ফল্ট কোড এবং সেটি কেন হয়েছে তা সহজ ভাষায় ফোনে স্ক্রিনে বলে দেয়। ফলে গাড়ির মালিক নিজেই বুঝতে পারেন যে শুধু তেলের ক্যাপটা টাইট করলেই হবে নাকি সত্যিই বড় কোনো মেরামতের দরকার আছে। এটি মেকানিকের প্রতারণা থেকে বাঁচিয়ে অনেক অর্থ সাশ্রয় করে। দারুণ একটা গ্যাজেট। এর সাথে গাড়ির আরেকটি অপরিহার্য টুল হলো পোর্টেবল টায়ার ইনফ্লেটার। এটি মূলত একটি ছোট এয়ার কম্প্রেসর, যা গাড়ির 12 ভোল্ট সকেট বা USB-C দিয়ে চলে। হ্যাঁ, নির্জন রাস্তায় টায়ার পাংচার হওয়ার মতো বিপদের কথা বাদ দিলেও প্রাত্যহিক জীবনে এর একটা বিশাল ব্যবহার রয়েছে। সেটা কিভাবে? এর মূল সম্পর্কটা ফিজিক্স আর জ্বালানি খরচের সাথে। তাপমাত্রার পরিবর্তনের কারণে গাড়ি টায়ারের প্রেসার বা হাওয়া ধীরে ধীরে কমতে থাকে। যখন টায়ারে হাওয়া কম থাকে, তখন রোলিং রেজিস্ট্যান্স বেড়ে যায়। মানে টায়ার রাস্তার সাথে বেশি ঘষা খায়। ঠিক ধরেছেন, অর্থাৎ টায়ারের অনেকটা বেশি অংশ রাস্তার সাথে ঘষা খায়।
এই ঘর্ষণের কারণে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিতে ইঞ্জিনকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, যার ফলে জ্বালানি বা তেলের খরচ বহুগুণ বেড়ে যায়। তার মানে নিয়মিত সঠিক টায়ার প্রেসার বজায় রাখাটা শুধু গাড়িকে নিরাপদ রাখার জন্যই নয়, বরং সরাসরি জ্বালানি খরচ কমানোর একটা স্মার্ট উপায়। একদম। পোর্টেবল কম্প্রেসর সাথে থাকলে পেট্রোল পাম্পের নষ্ট এয়ার পাম্পের ওপর আর নির্ভর করতে হয় না। এখন পর্যন্ত পকেট এবং গাড়ির বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান দেখা গেল, কিন্তু যদি গাড়ি এমন কোনো জায়গায় নষ্ট হয় যেখানে মাইলের পর মাইল কোনো মানুষ নেই, অথবা পাহাড়ে হাইকিংয়ের সময় কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তখন তো ব্যাপারটা আর শুধু মেরামতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঠিক এটি রূপ নেয় টিকে থাকার লড়াই বা সার্ভাইভালে। যে কোনো সার্ভাইভাল পরিস্থিতিতে সবচেয়ে প্রথম প্রয়োজন হলো বিশুদ্ধ পানি, আর এখানেই চলে আসে লাইফ স্টোর মতো পোর্টেবল ওয়াটার ফিল্টারের প্রসঙ্গ। মানুষ খাবার ছাড়া কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া কয়েকদিনের বেশি বাঁচতে পারে না। কিন্তু জঙ্গলে এবার অজানা কোনো উৎসের পানি সরাসরি পান করাটা চরম বিপজ্জনক। কারণ সেখানে ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটের মতো অদৃশ্য জীবাণু থাকে। হ্যাঁ, লাইফ স্ট্রং দেখতে একটা মোটা প্লাস্টিকের পাইপের মতো হলেও এর ভেতরে অত্যন্ত উন্নত হলো ফাইবার মেমব্রেন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মেমব্রেনটা আসলে কিভাবে কাজ করে? এটি কি কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে জীবাণু ধ্বংস করে? না, এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ মেকানিক্যাল ফিল্ট্রেশন বা যান্ত্রিক ছাঁকনি। এই স্ট্রয়ের ভেতরে শত শত মাইক্রোস্কোপিক বা অতি ক্ষুদ্র টিউব থাকে। আচ্ছা, এই টিউবগুলোর গায়ে যে ছিদ্র বা পোর থাকে তার আকার মাত্র 0.2 মাইক্রন। একটা তুলনা দিলে বিষয়টা স্পষ্ট হবে। মানুষের মাথার একটা চুল প্রায় 75 মাইক্রন চওড়া হয়। মাই গড! তার মানে ব্যাকটেরিয়া বা প্যারাসাইটগুলো আক্ষরিক অর্থেই এত বড় যে তারা ওই ছিদ্র দিয়ে গলে বেরোতেই পারে না। একদম তাই। যখন দূষিত বা কর্দমাক্ত পানি টেনে নেওয়া হয় তখন ওই জীবাণু বা মাইক্রোপ্লাস্টিকগুলো আটকে যায় এবং শুধুমাত্র বিশুদ্ধ পানির অণুগুলোই ওই ছিদ্র পার হয়ে মুখে পৌঁছায়। এটি 99.999999% ব্যাকটেরিয়ার শারীরিকভাবে আটকে দেয়। কাদা পানিকে শুধুমাত্র মাইক্রোস্কোপিক ফিজিক্স ব্যবহার করে মুহূর্তের মধ্যে পাঞ্জক করে তোলাটা সত্যি বিস্ময়কর। পানির পর সার্ভাইভালের জন্য সবচেয়ে জরুরি হলো শরীরের তাপমাত্রা ঠিক রাখা এবং আগুন জ্বালানো। হ্যাঁ, কিন্তু সাধারণ দেশলাই বা গ্যাস লাইটার তো বৃষ্টিতে বা পানিতে ভিজলে পুরোপুরি অকেজো হয়ে যায়। রাইট। এর বিকল্প হিসেবে ফেরো রড ফায়ার স্টার্টার মেকানিজমটা কেমন? ফেরো রড বা ফেরোসেরিয়াম রড হলো একটি কৃত্রিম সংকর ধাতু বা অ্যালয়। এটি আয়রন, ম্যাগনেসিয়াম এবং সিরিয়ামের মতো ধাতুর মিশ্রণে তৈরি। এটা দিয়ে আগুন জ্বলে কিভাবে? এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যখন এর উপর কোনো ধারালো কিছু দিয়ে, যেমন হাই কার্বন স্টিলের টুকরো দিয়ে জোরে ঘষা হয়, তখন ঘর্ষণের কারণে ওই ধাতু থেকে অতি ক্ষুদ্র কণা ছিলে বেরিয়ে আসে। এই কণাগুলো বাতাসের সংস্পর্শে আসা মাত্রই অক্সিডাইজড হয়ে প্রচণ্ড শক্তিতে জ্বলে ওঠে। এই স্ফুলিঙ্গের তাপমাত্রা কি সাধারণ দেশলাইয়ের চেয়ে বেশি হয়? বহুগুণ বেশি। একটা দেশলাইয়ের কাঠি হয়তো কয়েকশো ডিগ্রি তাপমাত্রায় জ্বলে, কিন্তু একটা ফেরো রড থেকে যে স্পুলিং বা স্পার্ক বের হয় তার তাপমাত্রা থাকে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। 3000? অবিশ্বাস্য। আর যেহেতু এটি একটা সলিড মেটাল ব্লক, তাই এটি যদি এক সপ্তাহ নদীর পানির নিচেও পড়ে থাকে, তুলে একটু মুছে নেওয়ার পরও এটি ঠিক একইভাবে 3000 ডিগ্রি সেলসিয়াসের স্পার্ক তৈরি করবে, যা প্রচণ্ড ভেজা পরিবেশেও আগুন জ্বালাতে সক্ষম। সার্ভাইভাল টুলের ক্ষেত্রে আরেকটি জিনিস নিয়ে খুব আলোচনা হয়, সেটা হলো প্যারাকর্ড সার্ভাইভাল ব্রেসলেট। দেখতে তো মনে হয় হাতে পরার একটা ফ্যাশনেবল ব্রেসলেট বা কবজি বন্ধনী। হ্যাঁ, অনেকেই ফ্যাশন হিসেবে পরে, কিন্তু এটা খুললে তো 3 থেকে 5 মিটার লম্বা একটা দড়ি পালা যায়। একটা সাধারণ দড়ি মানুষের জীবন বাঁচানোর মতো এত ভারী কাজ কিভাবে করতে পারে? বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই দড়িটি সাধারণ কোনো সুতো নয়। এটি হলো টাইপ 3 নাইলন প্যারাশুট কর্ড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীর প্যারাশুটের জন্য তৈরি করা হয়েছিল। তার মানে এর শক্তি অনেক বেশি। এর আসল শক্তি লুকিয়ে থাকে এর ভেতরের স্ট্রাকচারে। এর বাইরের অংশে থাকে একটি নাইলনের আবরণ, আর সেই আবরণের ভেতরে 7টি আলাদা অত্যন্ত শক্তভাবে বোনা নাইলনের সুতো থাকে। আচ্ছা, এই বিশেষ গঠনের কারণে এই চিকন দড়িটি 550 পাউন্ড বা প্রায় 250 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। 250 কিলোগ্রাম? মানে একজন পূর্ণবয়স্ক মানুষের ওজনের চেয়েও অনেক বেশি। হ্যাঁ, সার্ভাইভাল সিচুয়েশনে সবচেয়ে কঠিন কাজ হলো একটা শক্ত দড়ির বিকল্প খুঁজে বের করা।
এই দড়ি দিয়ে তাঁবু বাঁধা বা হাড় ভেঙে গেলে স্প্রিন তৈরি করা যায়। আর মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহারটা ওখানেই হয়। ধরুন কারো হাত বা পা কেটে গিয়ে অতিরিক্ত রক্তপাত হচ্ছে, তখন এই শক্তিশালী দড়ি আর একটা কাঠের টুকরো দিয়ে পেঁচিয়ে টর্নিকেট তৈরি করে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। সাহায্য পৌঁছানোর আগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঠেকানোর জন্য এটি আক্ষরিক অর্থেই একটা জীবন রক্ষাকারী টুল, যা শুধু কবজিতে ফ্যাশনের মতো পড়ে থাকা যায়। একদম। এর পাশাপাশি যদি একটা মাল্টিফাংশনাল ফোল্ডিং কোদাল থাকে, যা একই সাথে করাত, হাতুড়ি বা কম্পাস হিসেবে কাজ করে, তাহলে চারপাশের প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এই পুরো টুলকিটের মেকানিজমগুলো বিশ্লেষণ করলে একটা খুব স্পষ্ট দর্শন বা ফিলোসফি সামনে চলে আসে। সেটা কি? এই টুলগুলো শুধু কিছু আধুনিক শৌখিন বস্তু নয়, বরং এগুলো হলো প্রতিকূলতার মুখে মানুষের ঘুরে দাঁড়ানোর মেকানিক্যাল রূপান্তর। হাতের কাছে সঠিক ইঞ্জিনিয়ারিং থাকলে বিপদের সময় প্যানিক বা আতঙ্ক তৈরি হওয়ার বদলে মানুষ খুব ঠান্ডা মাথায় যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক তাই। এটি একদিকে যেমন সময় বাঁচায় ও প্রতারণার হাত থেকে অর্থ সাশ্রয় করে, অন্যদিকে জীবন রক্ষাকারী একটা অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি করে রাখে। এগুলো আসলে মানুষের শারীরিক ক্ষমতার একটা এক্সটেনশন বা সম্প্রসারণ হিসেবে কাজ করে। মানে যে সমস্যাটা সাধারণ অবস্থায় হতাশা তৈরি করত, সঠিক টুলের সাহায্যে সেটা শুধুই একটা সমাধানযোগ্য মেকানিক্যাল কাজে পরিণত হয়। একদম নিখুঁতভাবে বলেছেন। তবে এই অসাধারণ মেকানিজমগুলো নিয়ে এত গভীরে আলোচনা করার পর একটা চিন্তার বিষয়ও কিন্তু সামনে চলে আসে। আধুনিক এই মেটাল, মাইক্রোফিল্টার বা ব্লুটুথ স্ক্যানারগুলো আমাদের অবিশ্বাস্য মাত্রায় আত্মনির্ভরশীল করছে, সন্দেহ নেই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই আধুনিক গ্যাজেটগুলোর ওপর আমাদের এই যে অতিরিক্ত নির্ভরতা, সেটা কি আমাদের ভেতরে থাকা আদিম এবং মৌলিক সমস্যা সমাধানের যে হিউম্যান ইনস্টিংক্ট বা প্রবৃত্তি, সেটাকে ধীরে ধীরে ভোঁতা করে দিচ্ছে? এটা আসলে খুব গভীর একটা প্রশ্ন, তাই না? যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে এই গ্যাজেটগুলো হারিয়ে যায়, স্ক্যানার কাজ করা বন্ধ করে দেয় বা ব্যাটারি ফুরিয়ে যায়, তখন আধুনিক মানুষ শুধু নিজের বুদ্ধি আর খালি হাত সম্বল করে পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত? গ্যাজেট আমাদের সামর্থ্য বাড়ায় ঠিকই, কিন্তু দিন শেষে আমাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক প্রস্তুতিটা কতটা মজবুত, সেটা সত্যি ভেবে দেখার মতো একটি বিষয়।